वेलकम बैक टू योर फेवरेट एजुकेशनल यूट्यूब चैनल परीक्षा प्रस्तुति। তোমরা যারা ডব্লিউবিপি এক্সাইজ প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাই করেছো, তো পিএমটি পিইটির নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এবং সেই সাথে তোমাদের মেন্সের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার কারণ 2020 সালের মধ্যেই কিন্তু এই সমস্ত নিয়োগ করতে হবে। তাই তোমাদের জন্য আজকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো আজকে প্র্যাকটিস সেটটা একটু অন্য ধরনের হবে। আমরা কোশ্চেনের আনসারটাই শুধু বলে দেবো না, আনসারের সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত ইম্পর্ট্যান্ট ইনফরমেশান বা তথ্য হতে পারে সেইগুলো আলোচনা করে দেবো। তো দেখো, 1 নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতের দ্বিতীয় নেপোলিয়ন কাকে বলা হয়। এখানে অপশান এ আছে অশোক, অপশান বি আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি আছে সমুদ্রগুপ্ত আর অপশান ডি আছে শেরশাহ। তো তোমাদের ভাবার জন্য একটু টাইম দেবো, তোমরা তার মধ্যে দেখে নাও যে তোমরা কতগুলো কোশ্চেন করতে পারছো। 20টা কোশ্চেন দেবো। তো তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কে কতগুলো করে করতে পারলে সঠিক হলো। তো ভারতের দ্বিতীয় নেপোলিয়ন কাকে বলা হয়, এটা সঠিক উত্তর কী হয়ে যাবে যে সমুদ্রগুপ্ত। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই সম্পর্কে আমরা যেটা অপশান এতে আছে অশোক, তো অশোক সম্পর্কে একটা জেনে রাখি যে তোমরা অনেকেই জানো যে অশোক জীবনের একটা যুদ্ধই করেছিলেন, তার নাম কি, সেটা হচ্ছে যে কলিঙ্গ যুদ্ধ। এটা 261 খ্রিস্টপূর্বাব্দে করেছিলেন কলিঙ্গ যুদ্ধ। তারপরেই কিন্তু অনেক মানুষের মৃত্যুর কারণে তারপর তিনি কিন্তু আর কোনো যুদ্ধ করেননি। তারপর যেটা হচ্ছে 11 যে রক পেন্টিং, সেই রক পেন্টিং থেকে কিন্তু তার জীবন সম্পর্কে, অশোকের জীবন সম্পর্কে কিন্তু জানা যায়। তারপরে আর 3 নম্বর ইনফরমেশন সেটা হচ্ছে সাঁচি স্তূপ, যেটা বৌদ্ধবিহার সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন কিন্তু অশোক। তাহলে মোটামুটি এতগুলো ইনফরমেশান এগুলো কিন্তু পড়তে পারে, তো সেটা তোমাদেরকে বলে দিলাম। এবার অপশন বিতে দেখো যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল, সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে যদি জানি তাহলে কী হবে যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। আর তার সভাতেই কিন্তু নবরত্ন যেটা বলে যে কালিদাস, তারপরে অমর সিংহ, আর্যভট্ট, বারাহমিহির, তারা কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্তেরই কিন্তু সভাতে কিন্তু এই নবরত্ন ছিলেন। আর সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট যে চীনা পর্যটক ফাইহেন কিন্তু তার আমলে ভারতে আসেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটা কিন্তু খুব বারবার আসে যে ফাইহেন কার আমলে ভারতে এসেছিলেন। আর একটা ইনফরমেশন যেটা হচ্ছে দিল্লির মেহেরৌলি হবে, এটা মেহেরৌলি আয়রন পিলার থেকে তার সম্পর্কে, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে কিন্তু তথ্য জানা যায়, বা মৌর্য সম্রাট সম্পর্কে, মৌর্য যুগ সম্পর্কে তথ্য জানা যায়। এবার যেটা সমুদ্রগুপ্ত অপশান সিতে ছিল, তো দেখো যে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, এই কোশ্চেনটা খুব বারবার আসে। আর তার লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু সমুদ্রগুপ্ত বা গুপ্ত সম্রাট সম্পর্কে কিন্তু অনেক কিছু জানা যায়। এরপরে যেটা অপশানে ছিল যে আমাদের শেরশাহ, তো এটার ক্ষেত্রে কী হবে যে শেরশাহ কী হয়, হুমায়ুন যখন পালিয়ে যান, হুমায়ুনের পলায়নের পরে তিনি কিন্তু মোগল সম্রাট দখল করেন, অর্থাৎ সুরি বংশের তিনি কিন্তু সম্রাট ছিলেন শেরশাহ। তো 1540 খ্রিস্টাব্দে এসে দখল করেন। আর দুটো ইম্পর্ট্যান্ট তথ্য হচ্ছে রূপোর তৈরি রূপো দিয়ে তৈরি ছিল রূপায়া, এবং তামার তৈরি দাম। এই যে রূপায়া আর দাম, এই দুটো মুদ্রা কিন্তু তিনি প্রচলন করেন। আর পদ্মাবত কাব্য, একটা বিখ্যাত কাব্য পদ্মাবত, তো সেই পদ্মাবত কাব্যের যে কবি মালিক মোহাম্মদ জয়েসি কিন্তু তার আমলেই কিন্তু খ্যাতিলাভ করেন, সেটা হচ্ছে শেরশাহের আমলে। 2 নম্বর প্রশ্ন, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত। এরকম কিন্তু একটা অভয়ারণ্য প্রায় পরীক্ষাতে কিন্তু এসে যায়। তো অপশান এ হচ্ছে কর্ণাটক, অপশান বি হচ্ছে গোয়া, অপশান সি হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপর ডি হচ্ছে মিজোরাম। তো সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কর্ণাটক, এটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা জানো যে কর্ণাটকের রাজধানী ক্যাপিটাল হচ্ছে ব্যাঙ্গালোর। আর এই সম্পর্কে আরও একটা ইম্পর্ট্যান্ট তথ্য যে কর্ণাটকের আরও দুটো আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে নগরহোল, তারপর হচ্ছে রঙ্গনতীর্থ পাখিরালয়। নগরহোল একটা রঙ্গনতীর্থ পাখিরালয় বা রঙ্গনতীর্থ বার্ড স্যাংচুরি, এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত, এটাও দেখে নেবে। আর একটা খুব আছে যেটা হচ্ছে সিমলিপাল উড়িষ্যা, আর এটা হচ্ছে পেরিয়ার অভয়ারণ্য কেরালা, এটাও কিন্তু খুব আছে তোমরা, তো এই জিনিসটা একটু দেখে রাখবে। আজকে 3 নম্বর কোয়েশ্চেন, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন। এখানে অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ যে এ আছে বিজয়লক্ষ্মী পণ্ডিত, তারপরে 2 নম্বর হচ্ছে বি হচ্ছে সুচেতা কৃপালিনী, সি হচ্ছে রাজকুমারী অমৃত কাউর, আর ডি হচ্ছে সরোজিনী নাইডু। তো এখানে সঠিক উত্তর তোমরা বুঝতেই পারছো যে এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আরেকটুকু জমকালো, মানে একটু কনফিউশন করা যেত। এখানে তোমাদের অ্যানি বেসান্তকে যদি অপশানে থাকতো যে অ্যানি বেসান্ত,
কিন্তু যাই হোক এটা নেই, সেই জন্য কিন্তু পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে এটাই। তো এই প্রসঙ্গে কিন্তু আর একটা বলে দিই যে অ্যানি বেসান্ত যদি বলে তাহলে কিন্তু ফার্স্ট মহিলা, মানে প্রথম যদি মহিলা বলে, মানে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যানি বেসান্ত হবে। আর যদি প্রথম ভারতীয় মহিলা বলে দেয় তাহলে কিন্তু সরোজিনী নাইডু হবে। তো এটা তোমরা একটু মাথায় মনে রাখবে। তো এই প্রসঙ্গে আর যেগুলো অপশানে ছিল, তো সেই অপশানগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই। যে এই যে প্রথম অপশানে তোমাদের আছে যে বিজয় লক্ষ্মী পণ্ডিত, এ কী হয়েছিল যে ইউনাইটেড নেশন অ্যাসেম্বলির ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট ছিলেন। তারপরে কি সুচেতা কৃপালিনী, ইনি কি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ফিমেল সিএম। কোথাকার ছিল, প্রথম হয়েছিল কোথায়, ইউপিতে, উত্তরপ্রদেশে 1947 থেকে 1957। তারপরে সি নম্বর ছিল যেটা রাজকুমারী অমৃত কাউর, ইনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা স্বাস্থ্যমন্ত্রী, অর্থাৎ হেলথ মিনিস্টার ছিলেন তিনি প্রথম। 4 নম্বর কোশ্চেন দেখো আছে যে লোকসভার সভাপতিত্ব কে করেন। তো এখানে অপশান এ আছে প্রাইম মিনিস্টার, বি আছে প্রেসিডেন্ট, সি আছে স্পিকার, তারপরে ডি আছে ভাইস প্রেসিডেন্ট। তো এটা সঠিক উত্তর কী হবে তোমরা একটু ভেবে নাও, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে তোমার, স্পিকার, অর্থাৎ স্পিকার লোকসভার সভাপতিত্ব করেন। তো তোমরা জানো যে ভারতীয় যে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট এইটা কত নম্বর আর্টিকেলে আছে, 79-এ আছে। আর লোকসভাটা আছে কত নম্বরে, লোকসভাটা কিন্তু আছে 81-এ, লোকসভা 81 আর্টিকেলে আছে। এখানে কিন্তু লোকসভার কিন্তু যে ম্যাক্সিমাম স্ট্রেংথ মেম্বার, অর্থাৎ টোটাল মেম্বার কিন্তু হচ্ছে 552 জন। এই কোশ্চেনগুলোও কিন্তু খুব আসে, তো তাই তোমাদের যতটা পারা ইনফরমেশান দেওয়ার কিন্তু চেষ্টা করছি। তো এই সব ইম্পর্ট্যান্ট তথ্যগুলো কিন্তু চলে আসতে পারে। তো লোকসভা যেন হাউস অফ দ্য পিপল, অর্থাৎ নিম্নকক্ষকে লোকসভা বলা হয়। এর টেনিওর, অর্থাৎ লোকসভার স্থায়িত্ব কত বছর, 5 ইয়ার্স এর হচ্ছে স্থায়িত্বকাল। এই কোশ্চেনগুলো পড়ে, তো সেই সাথে এই ইনফরমেশানগুলো একটু মনে রাখবে তোমরা। এবারে দেখো আছে যে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও কিন্তু ইংলিশ পোর্শনে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে ওয়ান ওয়ার্ড তোমরা মোটামুটি 2-3টে পেয়ে যাবে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এ রেমেডি ফর অল ডিজিজ, অর্থাৎ প্রত্যেকটা রোগের যে নিরাময়ক তার নাম কি হয়, একটা যে অপশান এ আছে নার্কোটিক্স, তারপরে অপশান বি হচ্ছে অ্যান্টিসেপটিক্স, অপশান সি হচ্ছে প্যানাসিয়া, আর ডি হচ্ছে টনিক। তো এইগুলোর মধ্যে BCD এর মধ্যে যে সবগুলো হচ্ছে ওষুধের ভ্যাকসিনের নাম। তো সব থেকে যেটা বলা হয় যে রেমেডি ফর অল ডিজিজ, এটা সঠিক উত্তর কী হয়ে যাবে, প্যানাসিয়া। এই কিন্তু এখানে বানানটা স্পেলিংটা কিন্তু খুব ভালো করে দেখে নেবে, PANACEA। এটা কিন্তু তোমাদের শুদ্ধ বানান, অর্থাৎ কারেক্টলি স্পেলড ওয়ার্ডের কিন্তু দিতে পারে। তারপর নাম্বার 6 দেখো আছে যে রাম ইজ হেল্পিং মি, এটা কী করতে হবে, এটা ভয়েস চেঞ্জ, এটা লেখা হয়নি, যে এটা প্যাসিভ ভয়েস করলে পরে, অর্থাৎ ভয়েস চেঞ্জ করলে পরে কী হবে। তো অপশান এ আছে আই ওয়াজ হেল্পড বাই রাম, অপশান বিতে আছে আই অ্যাম হেল্পড বাই রাম, অপশান সিতে আছে আই অ্যাম বিইং হেল্পড বাই রাম। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, যেহেতু এখানে রাম ইজ হেল্পিং আছে, তাই পাস্টের তো কোনো প্রশ্নই আসে না, তাই আই ওয়াজ এটা হবে না কোনো মতেই। তারপরে আছে আই অ্যাম হেল্পড বাই রাম, এটা হতে পারে, কিন্তু যদি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কী হয়, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু বিইং বসে, সেই জন্য এটাও হবে না। তো লাস্টের সিতে যেটা আছে যে আই অ্যাম বিইং হেল্পড বাই রাম, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। এবার আছে দেখো ফাইন্ড আউট কারেক্ট স্পেলিং, অর্থাৎ সঠিক বানান কোনটা, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এর আগেও তোমাদের বললাম যে এটা কিন্তু আসবে। তো প্রথমটা আছে দেখো ক্যাকোফোনি, আছে উচ্চারণটা আছে ক্যাকোফোনি, CACOPHAGN, এটা হয় না, অর্থাৎ এটা ক্যাকোফোন উচ্চারণ আসছে, এই বলে কিছু হয় না, উচ্চারণটা ক্যাকোফোনি। তো এটাও কিন্তু আসছে কীরকম, কিন্তু এটাও হবে না, থার্ডটাও হবে না। সঠিক উত্তর হচ্ছে এই লাস্টেরটা, অর্থাৎ CACO, PHONY, ক্যাকোফোনি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা মনে রাখবে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন হচ্ছে সিনোনিম অফ প্যাসিফাই, অর্থাৎ একই মানে কোনটা কী হবে, প্যাসিফাই মানে হচ্ছে ঠিক শান্ত করা,
অর্থাৎ শান্ত করা, এটার বাংলা, এটার আগে জানতে হবে। তাহলে এবার তোমরা আশা করি বুঝতে পারছো কোনটা হবে। গ্যাদার হবে না, কাম, তো কাম কাম মানে হচ্ছে শান্ত করা, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা অপশান বি হবে। অ্যালার্ট হবে না, রিমিট হবে না। তো এই ক্ষেত্রে যে গ্যাদার যেটা আছে, গ্যাদার মানে কি? গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়া, মানে একত্রিত হওয়া বা জড়ো হওয়া। তো এই গ্যাদার, এটার একটা সিনোনিম কি হতে পারে? যে কংগ্রিগেট, CONGREGRATE, কংগ্রিগেট হতে পারে একটা। এবার কাম যেটা আছে, যে কাম হলো অর্থাৎ প্যাসিফাই হলো, এই কামের কিন্তু আর একটা হতে পারে যে মিটিগেট, এটা মানেও কিন্তু হয় যে শান্ত করা, মিটিগেট। তারপরে লাস্টে যেটা রিমিট আছে, অর্থাৎ অপশানে এটাও আনসার ছিল। তারপরে রিমিট তোমরা জানো, দেখবে ব্যাংকে তোমরা যদি কোনো পেমেন্ট কিছু যদি জমা দিতে যাও, সেক্ষেত্রে দেখবে নিচে থাকে রিমিট্যান্স, অর্থাৎ যে গ্রাহক মানে কে ছিল, তো সেই ক্ষেত্রে কি হয়? রিমিট হয়, অর্থাৎ জমা দেওয়া। এবার দেখো 9 নম্বরে আর একটা আছে যে সিনোনিম, কমেমোরেট। কমেমোরেট এটা মানে কি হয়? কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করা, মানে কোনো কিছু স্মরণ করা, এটা মানে বলে দিলাম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ম্যানিপুলেট এটা হবে না। ম্যানিপুলেট মানে কি বলে না যে সে তাকে ম্যানিপুলেট করেছে, অর্থাৎ তার প্রভাবিত করা, ইনফ্লুয়েন্স করা, তো সেইটা হবে না। বোস্ট মানে তোমরা জানো যে অহংকার, মানে গর্ব, দাম্ভিক। তারপরে হচ্ছে ল্যামেন্ট মানে হচ্ছে আত্মবিলাপ করা, তাহলে এই তিনটে হবে না। রিমেম্বার এটা হচ্ছে স্মরণ করা, এটাই হবে। এটাও খুবই ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু পরীক্ষায় বারবার কিন্তু রিপিট হয়। এবারে দেখো ইংলিশ কোশ্চেন, হি ড্যাশ সিন্স মর্নিং, এখানে অপশানে কি আছে? যে ইজ বিইং, এই ইজ প্লেয়িং, তারপরে হচ্ছে হ্যাজ বিন প্লেয়িং, তারপরে হ্যাজ প্লেড, উইল বি প্লেয়িং। তো টেন্স এই জিনিসটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে ইংলিশ গ্রামারে। এখান থেকে কিন্তু দেখবে 3 থেকে 4টে কোশ্চেন, এমনকি বেশিও আসতে পারে। তো দেখো হি সিন্স, এই জিনিসটা, এই জায়গাটা মনে রাখতে হবে। সিন্স থাকা মানেই কিন্তু তোমাদের কি? যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হয় কিন্তু সিন্স থাকলে পরে। তাহলে এখানে কোনটা হবে? ইজ প্লেয়িং, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তো এটাও হবে না। তারপর হচ্ছে হ্যাজ বিন প্লেয়িং, এটাই হয়ে যাবে, হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং, তো এইটা হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এই প্রসঙ্গে আরও একটা জিনিস বলে রাখি, যে কোনো যদি পিরিয়ড একটা বলে দেয়, যে পিরিয়ড মানে সকাল বিকাল এইরকম বললে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সিন্স হয়। আর যদি তোমাদের কোনো পয়েন্ট বলে দেয়, পয়েন্ট বলতে পয়েন্ট অফ টাইম বলতে হয়তো 3 মিনিট কি 4 মিনিট কি 3 দিন কি 4 দিন, এইরকম যদি বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন ফর হয়। তো এটা একটু জেনে রাখবে। একবার প্রিপোজিশনের ক্ষেত্রে কিন্তু দিতে পারে। এখানে দেখো সিন্স মর্নিং মানে সারা সকাল ধরে খেলেছে, সেই জন্য কিন্তু সিন্স হলো। এই জায়গাতে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা বলতো, তাহলে কিন্তু ফর 2 আওয়ার্স বা ফর 3 আওয়ার্স হতো। এবার একটা এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে আছে তোমাদের, যে চিপকো আন্দোলন কিসের সঙ্গে জড়িত, এটা খুব কোশ্চেন আছে। তো প্রথম অপশান কি আছে? যে মাছ সংরক্ষণ, তারপর হচ্ছে অরণ্য বাঁচাও, তারপর সি হচ্ছে খরার প্রতিবাদ, আর অপশান ডি হচ্ছে নর্মদা বাঁচাও। তো তোমরা এটা অনেকেই আশা করি জানো যে এটা সঠিক উত্তর হচ্ছে কি? যে অরণ্য বাঁচাও। চিপকো আন্দোলন অরণ্য বাঁচাও, অর্থাৎ অরণ্য ধ্বংস বিরুদ্ধে সবাই মিলে কী করে, মেদিনীপুর জেলার আড়াবাড়িতে তো সবাই গাছকে ধরে জড়িয়ে থাকে যে গাছ কাটা যাবে না। তো সেই জিনিসটাই হচ্ছে অরণ্য বাঁচাও আন্দোলন, অর্থাৎ চিপকো আন্দোলন। তারপরে যে এখানে তোমাদের এটা ছিল নর্মদা বাঁচাও, তো এটার যে নর্মদা বাঁচাও এটার যে পরে তোমাদের যে কে নায়ক ছিল, অর্থাৎ কে চালু করে, মানে কে মুখ্য নেতা ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব পড়ে যে মেধা পাটকার, এটাও কিন্তু পরীক্ষায় আছে, নর্মদা বাঁচাও। এবার দেখো কি আছে, যে বৃষ্টি মাপক, 12 নম্বর প্রশ্ন কি আছে? বৃষ্টি মাপক যন্ত্রের নাম কি? তো হাইগ্রোমিটার, তারপরে অপশান বি হচ্ছে রেন গজ, অপশান সি হচ্ছে ব্যারোমিটার, অপশান ডি হচ্ছে ক্যালোরিমিটার। তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? যে রেন গজ। এই প্রশ্নটা খুব আসে। হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা, এটা যদি পড়ে যে হাইগ্রোমিটার, তো এক্ষেত্রে বলে যে এটা হচ্ছে বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্র, নাম হচ্ছে হাইগ্রোমিটার। রেন গজ হচ্ছে বৃষ্টি মাপার। ব্যারোমিটার তোমরা জানো যে এটা চাপ মাপার যন্ত্রের নাম। আর ক্যালোরিমিটার কি? এটা হবে তাপ মাপার যন্ত্রের নাম। এইখানে কিন্তু একবার কনফিউশন জেল পুলিশে তোমাদের এসেছিলো, যে তাপ মাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার ছিল, তারপরে ফারেনহাইট ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু ফারেনহাইট কিন্তু হবে না। ফারেনহাইট যদি বলে সেটা কিন্তু উষ্ণতা মাপা, তাপ উষ্ণতা কিন্তু একই জিনিস নাই। এটা মনে রাখবে যে ক্যালোরিমিটার তাপ মাপে আর ফারেনহাইটটা উষ্ণতা মাপে।
এবার দেখো যে অপশান তোমাদের 13 নম্বর প্রশ্ন কি আছে যে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন কাকে বলা হয়। তো অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন কাকে বলা হয়, এই অপশান এ আছে থাইরক্সিন, অপশান ডি আছে অ্যাড্রিনালিন, অপশান সি ইনসুলিন, তারপরে অপশান ডি হচ্ছে আমাদের টেস্টোস্টেরন। তো এইখানে কিন্তু কি যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে যে ইনসুলিন। ইনসুলিনকে কিন্তু কি বলা হয় যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলা হয়। তো ইনসুলিন তোমাদের কোথা থেকে খরিত হয়, যে অগ্নাশয়, যেটা অগ্নাশয় বলে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কিন্তু খরিত হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয়। ভালো করে লেখা হচ্ছে না, তো তোমরা একটু শুনে নাও। তো এইখানে কিন্তু ইনসুলিনটা কি করে, তোমাদের গ্লুকোজের মাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণ করে। শরীরে কি হয় যে গ্লুকোজ, সেই গ্লুকোজের মাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণ করে। তো সেই তার অভাবে কিন্তু কি হয় যে ইনসুলিন যদি ঠিকঠাক খরিত না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মধুমেহ বা ডায়াবেটিস কিন্তু রোগ হয়। মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস রোগ হয়, এটাও একটু মনে রাখবে। আর অন্যান্য যেগুলো থাইরক্সিন আছে, তোমরা জানো যে থাইরয়েড গ্রন্থি থেকে এটা খরিত হয়। তারপর এটা বিএমআর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করে, বিএমআর বৃদ্ধি, হাত, তারপরে হৃদস্পন্দন ইত্যাদি করে। তারপরে অ্যাড্রিনাল, এইটা কি বলা হয়, অ্যাড্রিনালকে কি বলা হয় যে জরুরিকালীন হরমোন। অ্যাড্রিনালকে বলা হয় জরুরিকালীন হরমোন, অর্থাৎ আপাতকালীন হরমোন। কি হয়, রাগ, তাপ, বিভিন্ন ক্রোধ ইত্যাদি সময় খরিত হয়ে অ্যাড্রিনালিনটা কি করে যে জরুরি অবস্থা মোকাবিলা করে। এটা একটু মনে রাখবে। তারপর 14 নম্বর প্রশ্ন কি আছে দেখো যে 2024 অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হবে। অপশান এ হচ্ছে কাতার দোহা, অপশান বি হচ্ছে ডারবান দক্ষিণ আফ্রিকা, অপশান সি হচ্ছে প্যারিস ফ্রান্স, আর ডি হচ্ছে নিউ দিল্লি, সরি এটা নিউ দিল্লি হবে। তো এখানের মধ্যে কোনটা সঠিক হবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি প্যারিস ফ্রান্স। এখানে হবে তোমাদের 2024 অলিম্পিক গেম। তারপরে 15 নম্বর কোশ্চেন কি আছে, সৌরভ চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত। তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের শুটিং এর সঙ্গে যুক্ত সৌরভ চৌধুরী। তারপরে 15 নম্বর কোশ্চেন আছে আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কি। এ হচ্ছে শশী থারুর, বি হচ্ছে কপিল সিব্বাল, তারপরে সি হচ্ছে শিলা দীক্ষিত, আর ডি হচ্ছে রঘুরাম রাজন। তো এইটারও সঠিক উত্তর কী হয়ে যাবে, এটা হচ্ছে রঘুরাম রাজন। তোমরা জানো যে রঘুরাম রাজন গভর্নর যে ছিলেন আমাদের, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে রঘুরাম রাজন। তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন। তারপরে 16 নম্বর হচ্ছে IMAF এর প্রেসিডেন্ট কে ছিলেন। IMAF এর বর্তমান প্রেসিডেন্ট কে। অর্থাৎ IMF মানে কি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটার পুরো নামও কিন্তু দিতে পারে, বিশ্ব ব্যাংকের সঙ্গে জড়িত। তো এটার বর্তমান প্রেসিডেন্টের নাম কী হবে, ক্রিস্টিয়ানো ল্যাগার্দে, এটা সঠিক হয়ে যাবে। আর IMF-এর যদি বলা হয় যে আর্থিক, অর্থাৎ ইউনিয়ন, এই ফাইন্যান্সের ব্যাপারটা কে দেখে, সেটা কিন্তু ফাইন্যান্সের ব্যাপারটা বলে কিন্তু গীতা গোপীনাথ হয়ে যাবে। তো এটা একটু মনে রাখবে তোমরা। তাহলে আজকে তোমাদের এই 16টা তোমাদের আজকে কোশ্চেন ছিল, বিশেষ করে WBP এক্সারসাইজের জন্য। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কে কত স্কোর করলে সেটাও জানাবে। আর তোমরা যদি পরীক্ষা প্রস্তুতির হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই সমস্ত এক্সামের প্রিপারেশান নিতে চাও, তাহলে কিন্তু তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে সেখানে সমস্ত কিছু নোটস পেয়ে যাবে এবং রুটিন অনুযায়ী তোমাদের সমস্ত প্রিপারেশান দেওয়া হয়, তোমরা সেখান থেকে প্রিপেয়ার হতে পারবে।